আজকে আপনাদের পড়ানো হবে চতুর্থ অধ্যায় রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্র। ঠিক আছে? রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্র বলতে বোঝায় যে আমরা নিঃশ্বাস নেওয়ার সাথে সম্পর্কিত যে জিনিসগুলো আছে সেইগুলোই হচ্ছে রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্র। যে তন্ত্রের মাধ্যমে আমরা অক্সিজেন মানে O2 গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড CO2 নিঃসরণ করি, এইটাই হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের মেইন আলোচ্য বিষয়। ঠিক আছে? O2। আচ্ছা, কে যেন কথা বলতে চাইলেন, কিছু বলতে চাচ্ছেন, বলেন আপনি। রেসপিরেটরি সিস্টেমের এখানে হচ্ছে দুইটা লাংস অন্তর্ভুক্ত থাকে, একটা লাংস আর একটা লাংস, দুইটা। একজন সুস্থ মানুষ, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ প্রতি মিনিটে 12 থেকে 18 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। বয়স ভেদে শ্বাস প্রশ্বাসের গ্রহণ করা এবং ত্যাগ করার মাত্রাটা বা সংখ্যাটা আলাদা আলাদা রকমের। গর্ভাবস্থায় একটা শিশু 50 থেকে 60 বার এবং নিঃশ্বাস ছাড়ে। জন্মের পরে 40 থেকে 60, প্রথম বছরে 35 থেকে 35 বছর 35 বার, আর দ্বিতীয় থেকে চতুর্থ বছরে 20 থেকে 30, আর চতুর্থ বছর থেকে বা 14 বছর পর্যন্ত 20 থেকে 15 বার। শ্বসনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। ইন্টারনাল রেসপিরেশন, বহি রেসপিরেশন। কোষ কলার মাধ্যমে যে শ্বসন সম্পন্ন হয় তাকে অন্তঃশ্বসন বা ইন্টারনাল রেসপিরেশন বলা হয়। এই পর্যায়ে রক্ত থেকে অক্সিজেন, রক্ত থেকে মানে ব্লাড থেকে অক্সিজেন নেওয়া হয়, ব্লাডের মধ্যে থেকে অক্সিজেন নেওয়া হয়। ঠিক আছে? তাকে বলা হয় ইন্টারনাল রেসপিরেশন। এই পর্যায়ে রক্ত থেকে অক্সিজেন কোষ কলায় প্রবেশ করে এবং কোষ কলায় উৎপাদিত কার্বন ডাই অক্সাইড রক্তে চলে আসে। কোষ কলায় কার্বন ডাই অক্সাইড উৎপাদন হচ্ছে। রক্ত থেকে আমরা প্রথমে ব্লাড থেকে অক্সিজেন গ্রহণ করে কোষ কলা পর্যন্ত যাচ্ছে, মানে টিস্যু সেল পর্যন্ত যাচ্ছে। যাওয়ার পরে ওখানে প্রক্রিয়া করে এখানে কার্বন ডাই অক্সাইড উৎপাদন হয়। কার্বন ডাই অক্সাইড তো শরীরে রাখা যাবে না, বের করে দিতে হবে। এটা আবার ব্লাডে দিয়ে দিচ্ছে। এইটাকে হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন, মানে শরীরের মধ্যেই রেসপিরেশনটা হবে। আর এক্সটার্নাল রেসপিরেশন ফুসফুসের মাধ্যমে, কোথায়? লাংসের মাধ্যমে আমরা অক্সিজেন নিচ্ছি। ঠিক আছে? যে শ্বাসন কার্য সম্পূর্ণ হয় সেটাই এক্সটার্নাল রেসপিরেশন বা বহি রেসপিরেশন। ঠিক আছে? বহি শ্বসন। এর পর্যায়ে বায়ু থেকে গৃহীত অক্সিজেন ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে। এই যে বাতাস, বায়ুমণ্ডল, যে এখানে বায়ুমণ্ডলগুলো থেকে অক্সিজেন আমরা শরীরের মাধ্যমে, নাকের মাধ্যমে, মুখের মাধ্যমে লাংসে প্রবেশ করছে, এটাকে বলা হচ্ছে বহি রেসপিরেশন বা এক্সটার্নাল রেসপিরেশন। বহি রেসপিরেশন আবার দুই প্রকার। যে প্রক্রিয়ায় বায়ু থেকে অক্সিজেন ফুসফুসে গ্রহণ করে তাকে শ্বাস গ্রহণ বলে, আর শ্বাস ত্যাগ মানে এক্সপাইরেশন মানে ছেড়ে দেওয়া, যেটাকে যে প্রক্রিয়ায় ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড দেহ থেকে বেরিয়ে আসে তাকে বলা হয় শ্বাস ত্যাগ। তাহলে আমরা যদি শ্বাস গ্রহণকে বলি ইন্সপাইরেশন, এটা গ্রহণ করলাম, আর এক্সপাইরেশন খাই দিচ্ছি। ইন্সপাইরেশন ভিতরে নিচ্ছি, এক্সপাইরেশন বের করে দিচ্ছি। বহি রেসপিরেশন দুই ভাগে বিভক্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমরা 30 বার, 25 বার, 18 বার যেটা গণনা করব, এটা এই এক্সটার্নাল এক্সপাইরেশন নিচ্ছি, নিঃশ্বাস নিলাম, এইটা কাউন্ট করব, অথবা ছেড়ে দিলাম যেটা সেটা, যে কোনো একটা। হয় নেওয়াটা গুনবো প্রতি মিনিটে কতবার আমরা নিঃশ্বাস নিচ্ছি, অথবা প্রতি মিনিটে কতবার নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি। দুইটাই সমান সমানই হবে প্রতি মিনিটে।
সবাই বুঝতে পারছেন এটা? আচ্ছা, শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশের নাম ও বিবরণ। শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশের নাম। তাহলে শ্বসনতন্ত্র আমরা শুরু হচ্ছে নাক দিয়ে, মুখ দিয়ে, ল্যারিংস দিয়ে, তারপরে আমাদের লাংসে চলে যাচ্ছে। তাহলে আমরা সিরিয়াল বাই সিরিয়াল এবার দেখি। নাক মানে নোজ, নেজাল ক্যাভিটি, নাসাগহ্বর, ল্যারিংস, স্বরযন্ত্র, শ্বাসনালী, ট্রাকিয়া, তারপরে ব্রঙ্কাই যাচ্ছে, তারপরে লাংসে যাচ্ছে। এইগুলো হচ্ছে শ্বসনতন্ত্রের বিভিন্ন নাম। এটা খুবই গুরুত্বপূর্ণ যে জানতে হবে। কেন? যে প্রত্যেকটা অংশের নাম, যে যখন নিউমোনিয়া হয়, আরটিএ হয়, এআরআই হয়, এই রোগগুলো সবগুলো লাংসে হয়। কোনটা কোন জায়গায় হচ্ছে, কোন জায়গায় ইনফেকশনটা তৈরি করছে, কোনটা ট্রাকিয়াতে করবে, কোনটা লাংসে করবে, কোনটা ব্রঙ্কায় করবে, কোনটা অ্যালভিওলাই করবে। তাহলে সবগুলোরই আলাদা আলাদা করে একটু বর্ণনা দিই। আমরা নাক সবাই জানি যে এটা নাক, নাকের আলাদা করে বর্ণনা দেওয়ার প্রয়োজন মনে করছি না, এটাই নাক। ঠিক আছে? ফাঁপা অংশ, কাজ সময় এটি শ্বাস নিতে সাহায্য করে এবং কার্বন ডাই অক্সাইড বের করে দিতে সাহায্য করে। দুইটাই প্রধান কাজ। তাহলে কি করছে এখানে দেখেন যে অক্সিজেন নিচ্ছে, আবার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে। নাকের প্রধান কাজ হচ্ছে এই দুইটা। নেজাল ক্যাভিটি, ঠিক আছে? নাক গহ্বর, নাকের শুরু, তারপরে নেজাল ক্যাভিটি। এই নেজাল ক্যাভিটিতে এটি একটি পাতলা পর্দা, দুই ভাগে বিভক্ত। নাসা গহ্বর সামনের দিকে অস্থি দ্বারা গঠিত। অলফ্যাক্টরি স্নায়ু এর সাথে যুক্ত। তাহলে আপনি একটু দরকার হলে লাইন ডিসকানেক্ট করে আবার পুনরায় হচ্ছে সংযোগ হন। নাক গহ্বর, এটির কাজ হচ্ছে এটি শ্বাস প্রশ্বাসে সাহায্য করে, কথা বলতে সাহায্য করে, ঘ্রাণ নিতে সাহায্য করে। যদি ন্যাসাল ক্যাভিটি না থাকে তাহলে আমরা কিন্তু ঘ্রাণ নিতে পারবো না, বা কোনো গন্ধ, সুগন্ধ, বিশ্রী গন্ধ সবই আমাদের এক মনে হবে, আমরা আলাদা আলাদা করতে পারবো না। বায়ু কিছুটা গরম ও আর্দ্র হয়ে ফুসফুসে প্রবেশ করে। ল্যারিংস, স্বরযন্ত্র, ঠিক আছে? এটি গলবিলের নিম্নাংশের সামনের দিকে অবস্থিত এবং শ্বাসনালীতে উন্মুক্ত তরিনাস্থি দ্বারা নির্মিত অংশ বিশেষ। এটির দৈর্ঘ্য, ল্যারিংসের দৈর্ঘ্য দিয়েছে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটারকে এভাবে প্রকাশ করা হয় সেন্টিমিটার, এবং প্রস্থ ও 4 সেন্টিমিটার। এর ভিতরে ফোকাল কর্ড নামক পর্দা থাকে। তাহলে এই ল্যারিংসে এসে আমরা ফোকাল কর্ড পাবো। কোথায় পাবো? এটা 4 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ। দৈর্ঘ্য এবং প্রস্থ যদি সমান হয় তাহলে কি বলি আমরা ওখানে? বর্গ। তাহলে ল্যারিংসটা কি? বর্গাকার। ঠিক আছে? ল্যারিংস। আচ্ছা, আমরা ল্যারিংসে পাবো ভোকাল কর্ড। ঠিক আছে? এই যে ল্যারিংস, এই ভোকাল কর্ডের কারণে পুরুষদের কণ্ঠ মোটা এবং মহিলা বা মেয়ে মানুষের কণ্ঠটা চিকন হয়। দুইটার পার্থক্যের কারণেই এই ভোকাল কর্ডের চেঞ্জের কারণেই কারো কণ্ঠ মোটা, কারো কণ্ঠ মিষ্টি, কারো কণ্ঠ চিকন এরকম হয়। সেজন্য ভোকাল কর্ডটা খুবই গুরুত্বপূর্ণ। কারো ভোকাল কর্ড নষ্ট হয়ে গেলে সে আর কথা বাইরে দিতে পারবে না, ঠিক এখানে ভোকাল কর্ড থাকে। শ্বাসনালী, ট্রাকিয়া, এটি লিগামেন্ট যুক্ত তরুণাস্থি দ্বারা নির্মিত ফাঁকা নল বিশেষ। খাদ্যনালী এর পিছনে সংযুক্ত থাকে। এর দৈর্ঘ্য প্রায় 12 সেন্টিমিটার লম্বা। ট্রাকিয়া এর কাজ, এটি ট্রাকিয়ার মাধ্যমে বায়ু দেহের অভ্যন্তরে প্রবেশ করে, মানে শরীরের মধ্যে প্রবেশ করে। এটা নাক দিয়ে যাচ্ছে, তারপরে শরীরের মধ্যে প্রবেশ করে, মানে লাংসে যাবে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তারপরে কোনো বস্তু খাদ্যনালীতে প্রবেশ করলে তার সাথে সাথে কাশির মাধ্যমে বের করে দেয়। যদি খাবার
শ্বাসনালীতে চলে যায় তাহলে অবশ্যই কাশি তৈরি হবে। কারণ খাদ্যনালীর জিনিস যদি শ্বাসনালীতে যায় তাহলে আরেক ঘরের জিনিস আরেক ঘরে চলে যাচ্ছে, তখনই সেটা বের করে দেবে স্বাভাবিকভাবেই। আপনি যদি ভুল বাড়িতে চলে যেয়ে দেখেন যে এটা আমার বাসা না, তাহলে অবশ্যই আপনি ফেরত আসবেন। ঠিক খাবার যদি একটা ভাতের কণা বা একটা কোনো কিছু শ্বাসনালীতে চলে যায় তখন প্রচন্ড কাশি হবে, নিঃশ্বাস নিতে সমস্যা হবে। কারণ শ্বাসনালী এমনিই চিকন, ওর মধ্যে যদি কোনো খাবারের কণা চলে যায় সেটা তো ফরেন বডি তো নিবে না, সেজন্য সেটা সে বের করে দেবে। তাহলে বের করে দেবে কিভাবে? কাশি হলে শরীরটা ঝাঁকে, যেন যে জায়গায় আছে সে জায়গা থেকে সামনের দিকে অগ্রসর হয়, এজন্যই। ব্রঙ্কাই শ্বাসনালী থোরাক্সে প্রবেশ করে এবং 4 ও 5 নম্বর থোরাসিস ভার্টিব্রা বরাবর এসে দুই শাখায় বিভক্ত হয়, তাদেরকে ব্রঙ্কাই বলা হয়। ব্রঙ্কাই লাংসের একটু উপরে থাকে। ডান ও ফুসফুসে এই ব্রঙ্কাই দুটি যথাক্রমে ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে। ডান ফুসফুস আমাদের ডান সাইডে থাকে, বাম ফুসফুস আমাদের বাম সাইডে থাকে। এবার হচ্ছে লাংস। মানুষের ফুসফুস বক্ষীয় গহ্বরের ডায়াফ্রামের উপরে হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থিত হালকা গোলাপি রঙের অঙ্গ, মানে আমরা যেটাকে বলা হয় ফুসফুস, লাংস। এইটা কোথায় অবস্থিত? ঠিক এইভাবে। এখানে যে খাঁচা আছে আমরা বলি রিবস, এই রিবসটা গোটাটা মিলে লাংস অবস্থিত। আর স্টারনাম মানে এখানে একটা শক্ত জায়গা আছে, এইটার নিচে থাকে হার্ট। হার্ট এর পাশে ছাড়া যতটুকু অংশই আছে এই রিবসের মধ্যে সবগুলোই লাংস। একজন সুস্থ মানুষের লাংসের ওজন 600 গ্রাম, ঠিক আছে? 600, এবং বাম পাশের ওজনটা হচ্ছে 560 গ্রাম। যদি বাচ্চা ছোট হয় তাহলে লাংসের ওজন কম হবে, যদি বড় হয়, বড় মানুষ একটু সাইজের গ্রোথ ভালো, তাদের লাংসের ওজনটা বেশি হবে। ফুসফুসের ভিতরের গঠন, ঠিক আছে? একটা ফুসফুস, ডান ফুসফুসে 3টা লোব আছে, বাম ফুসফুসে 2টা লোব আছে। আমরা যদি ফুসফুস আঁকাই, আচ্ছা এখানে দেখেন এটা ডান লাংস, এটা বাম লাংস, ঠিক আছে? ডান লাংসটা তুলনামূলক বড় বামটার থেকে। এটাতে লোব থাকে কয়টা? 3টা। 1 2 3। এখানে আছে কয়টা? 2টা। ফুসফুসের ভিতরের গঠনগুলোতে থাকে হচ্ছে লবিউল, টার্মিনাল বঙ্কাল, অ্যালভিওলাই ডাক্ট, অ্যালভিওলাই স্যাক এন্ড অ্যালভিওলাই। যেটা লাংসের ভিতরে ছোট ছোট কণা থাকে, অ্যালভিওলাইটা আমরা দেখাই এই ঠিক এরকম ছোট ছোট আঙ্গুরের দানার মতো, আঙ্গুরের একটা ঝোপার মতো অ্যালভিওলাইয়ের অংশগুলো। ফুসফুসের কাজ কি? এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ফুসফুসের কাজ হচ্ছে এটি বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে, দেহে কার্বন ডাই অক্সাইড উৎপাদিত যেটা হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেটা আবার ফেরত পাঠায় কিসে? বায়ুমণ্ডলে। প্রধান কাজ এটি তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। শরীরের ভিতরে যদি গরম হয়ে যায় সে ভারসাম্যটা রক্ষা করে, তাপমাত্রাটাকে কমায় দেয়। এতে দেহের পানি ভারসাম্য রক্ষা করে। প্রতিদিন নিঃশ্বাসের সাথে 500 থেকে 800 মিলিলিটার পানি দেহ থেকে বের করে দেয়। এই কাজগুলো হচ্ছে প্রধান। এটি রোগ প্রতিরোধে সহায়তা করে। রোগ প্রতিরোধে কিভাবে সহায়তা করছে? আপনার নাক, ন্যাসাল ক্যাভিটিতে অনেকগুলো ধুলা ভিতরে প্রবেশ করে না, এখানে কিছু লোম আছে আল্লাহ প্রদত্ত, যেটা আল্লাহ সৃষ্টি করছে, সেই লোমের মাধ্যমেই বড় কোনো জিনিস ধুলাবালিগুলো সব আটকায় দেয়, যে ভিতরে প্রবেশ করতে পারে না। তাহলে রোগ প্রতিরোধ সহায়তা করছে প্রতিরোধে। দেহ থেকে অপ্রয়োজনীয় পদার্থ দলীয় বাষ্পের মাধ্যমে বের করে দেয়।
শ্বাস গ্রহণের মাধ্যমে বায়ু থেকে অক্সিজেন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ফুসফুসে বায়ুকোষ অ্যালভিওলাইতে এসে জমা হয়। অপরদিকে দেহ থেকে উৎপাদিত কার্বন ডাই অক্সাইড হৃদপিণ্ডের রক্তকোষের মাধ্যমে ফুসফুসে পাঠায়, তারপর উভয় কোষের মাধ্যমে আন্তঃবিনিময় হয়। ফুসফুস থেকে হার্টে পাঠাচ্ছে, হার্টের থেকে অন্তঃবিনিময় হয়ে সেটা আবার শরীর থেকে বাইপাস হচ্ছে। রক্তকোষ এই অক্সিজেন যুক্ত রক্ত হৃদপিণ্ডে নিয়ে আসে, হৃদপিণ্ড সেটি ধমনের মাধ্যমে সারা শরীরে পৌঁছায় দেয়। ঠিক আছে, এর পরের অধ্যায় হচ্ছে আমরা করব কার্ডিওভাস্কুলার। আচ্ছা, সবাই বুঝতে পারছেন? কেউ কোনো প্রশ্ন করছেন না? তাহলে কি বলবো যে সবাই ঠিকমতো বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখানে কিছু রোগের নাম আমরা লিখছি, ঠিক আছে? আচ্ছা, এখন এই বোর্ডে ফলো করেন, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা পড়াইলাম রেসপিরেটরি সিস্টেম। এইখানে যে কথাগুলো লেখা আছে এগুলো সবগুলো রেসপিরেটরি সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত। এগুলো রেসপিরেটরি বা আমরা বুকের সমস্যার জন্যই পাবো। এখন আমরা সাধারণত অনেক দেখি যে কফ, কফের বাংলা কি? কফের বাংলা হচ্ছে কাশি, ঠিক আছে? কাশি। আর কোল্ডের বাংলা হচ্ছে সর্দি। এই সমস্ত রোগগুলোর প্রাথমিক ভাবে দেখা দিবে সর্দি আর হচ্ছে কাশি, সাথে আরেকটা থাকবে ফিভার। হ্যাঁ, তাহলে এই রোগগুলো হলে এখন আমরা যেটা আলোচনা করব সেটা একটু সবাই গুরুত্বপূর্ণ ভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। এখানে লিখলাম ফিভার, কোল্ড, কফ, ঠিক আছে? তিনটা। সাধারণত জ্বর বলতে আমরা কি বুঝি? জ্বর বলতে বুঝি যে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়া বলতে কত? তাহলে এবার আমাদের জানতে হবে যে শরীরের নরমাল তাপমাত্রা কত। নরমাল তাপমাত্রা 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? এইটা এখন 100 গেলে এটা মাইল্ড ফিভার, 101, 2, 3, 4 এগুলো হচ্ছে সিভিয়ার। মাইল্ড, মডারেট, সিভিয়ার তিন ভাগে ভাগ করা হচ্ছে। কি জ্বর কি? তাহলে জ্বরের আমরা ক্যাটাগরি পাইলাম। জ্বর কিন্তু আবার অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়, যেমন এন্টেরিক ফিভার, ঠিক আছে?
এইগুলো আলাদা, এগুলো জ্বরের ক্লাসিফিকেশন। আমরা এখানে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে যেগুলো আছে মেইনলি আমরা কমন কিছু নিয়ে আলোচনা করার জন্য এগুলো করা হচ্ছে। এআরআই, এআরআই এর পূর্ণ রূপ হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। অ্যাকিউট, আচ্ছা এখানে একটু লিখে দিই। অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট, রেসপিরেটরির সাথে ট্র্যাক্টটা যুক্ত, সেজন্য টি আলাদা করে আর উল্লেখ করা হয় না, ঠিক আছে? রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এআরআই। আমরা প্রেসক্রিপশনে দেখব যে ডায়াগনোসিস করতে একজন ডক্টর এআরআই, ডায়াগনোসিসের সংকেত হচ্ছে এইটা। সবাই বুঝতে পারছেন? এই চিহ্নটা দেওয়া থাকলে বুঝবো যে এটা ডায়াগনোসিস বোঝাচ্ছে। তাহলে এটার ফুল মিনিংটা মুখস্থ করতে হবে। এআরআই এর ফুল মিনিং হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ঠিক আছে? এটুকু ক্লিয়ার? এই রেসপিরেটরি ট্র্যাক্টের প্রধান সাইন সিম্পটম পাবো হচ্ছে জ্বর আসবে রোগীর, তারপরে সর্দি থাকবে, কাশি থাকবে। এইগুলো হচ্ছে সিম্পটম, মানে রোগী এসে যেটা বলবে। আর আমরা যেটা অবজারভেশন করব, মানে অ্যাজ এ ফিজিশিয়ান, অ্যাজ এ ডক্টর হিসেবে আমরা যেটুকু পাবো, আমি যেমন রোগীকে জিজ্ঞেস করব যে আপনার কাশিটা কয় দিন ধরে হচ্ছে, সে বলবে যে আমার কাশি হচ্ছে 5 দিন ধরে, এটা হচ্ছে সাইন। তারপরে এখানে একটা যন্ত্র আছে যেটা স্টেথোস্কোপ, ঠিক আছে? এটা কি করতে হয়, এটা কানে দিতে হয়। এই ফোনে আমার ইয়ারবাড আছে জন্য আমি এখানে দিচ্ছি না, দিয়ে এটা দিয়ে আমরা লাংস পরীক্ষা করি। লাংসে রংকাই, ক্রিপিটেশন, হুইজি, আরো বেশ কিছু সাউন্ড পাওয়া যায়। সেই সাউন্ড গুলোর মাধ্যমে বুঝি যে রোগীর লাংসের অবস্থা কোন দিকে যাচ্ছে। এই সাউন্ড গুলো আপনাদের ক্লাসে বলে দেওয়া হবে যে এই সাউন্ডটাই এইরকম। রংকাই সাউন্ড হচ্ছে বাইরে থেকেই শোনা যায়, রোগী নিঃশ্বাস হয়েছে। অনেক বৃদ্ধ বয়স্ক মানুষ আছে না, যারা হচ্ছে এরকম দূরে থেকে একটা শব্দ হয়, এরকম সাউন্ডটা জোরে হয়ে চুপসে আসে, আইসা আবার ছাড়ি দেয়, এটা হচ্ছে রংকাই সাউন্ড। হুইজি যে নরমাল আমি প্রথমে দেখালাম, এরকম হুইজি সাউন্ডের অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে আমরা একটা একটা করে বলি, জ্বর সর্দি কাশিতে এআরআই পালা, ঠিক আছে? তারপরে এআরআই গেল। আরটিআই, আরটিআই এর পূর্ণ হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এখানে যুক্ত ছিল অ্যাকিউট, এবার কি করলাম, অ্যাকিউট কেটে দিলাম। অ্যাকিউট মানে কি? অ্যাকিউটের বাংলা হচ্ছে তৎক্ষণাৎ, মানে তৎক্ষণাৎ। আমি যাচ্ছি হাইওয়ে রোডে, বাইক অ্যাক্সিডেন্ট করলাম, এটা হচ্ছে অ্যাকিউট। পরবর্তীতে আমি হসপিটালে গেলাম, তারপরে চিকিৎসা নিচ্ছি, এগুলো হচ্ছে পরবর্তী। সেজন্য যদি প্রথমে যে হঠাৎ রাত্রে আমি ভালো ঘুমাইলাম, সকালে উঠে দেখলাম আমার জ্বর সর্দি কাশি, তাহলে এটা বলবে অ্যাকিউটের মধ্যে। আর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনটা হচ্ছে একটা বড় সেক্টর। কি? রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নোজ, নাসাল ক্যাভিটি, ট্রাকিয়া, ল্যারিংস, ফ্যারিংস, সব কিছুতে যে ইনফেকশন গুলো হবে সব আরটি এর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে 2 নাম্বারটা বলছি আমরা। এবার 3 নাম্বার আসি। 3 নাম্বার হচ্ছে নিউমোনিয়া, এটা হচ্ছে পি, পি এন ইউ ইউ এম ও এন ই এ, নিউমোনিয়া। নিউমোনিয়া হচ্ছে ল্যাটিন শব্দ, এইজন্য এনটা উচ্চারণ আমরা করি নিউমোনিয়ার এন, কিন্তু তার উপরে পি যুক্ত থাকে, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন কথাগুলো? ক্লিয়ার কি আপনারা? নিউমোনিয়া, এই দুইটা ধাপ পার করে এসে নিউমোনিয়া ডায়াগনোসিস হবে। নিউমোনিয়া ডায়াগনোসিস করতে হলে আমাদের প্রয়োজন একটা এক্স-রে করা। সিএস, ঠিক আছে? এখানে
এখানে লিখলাম পিএ ভিউ। পিএ ভিউ কেন লিখলাম? পোস্টেরিয়র থেকে অ্যান্টেরিয়র যাবে। পিএ ভিউ লেখার উদ্দেশ্য যে আমরা যখন এক্সরেটা করব, অন্তত বুকের এক্সরে, তখন পিএ ভিউ থাকতে হবে পোস্টেরিয়র থেকে অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র কোনটা? সামনের অংশ হচ্ছে অ্যান্টেরিয়র, পিছনের অংশ হচ্ছে পোস্টেরিয়র। এই ডাস্টারটা যদি আমরা মানুষ কল্পনা করি, এটা যদি বুক কল্পনা করি, এটা পিঠ বলতে হবে। তাহলে এইটা হচ্ছে অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র মানে সামনের দিকে, পোস্টেরিয়র মানে পিছনের দিকে। ঠিক আছে? মানুষ দেহেরও দুইটা পার্ট, অ্যান্টেরিয়র পার্ট, পোস্টেরিয়র পার্ট। যদি আমরা কোন এক্সরে দেখতে চাই যে এপি ভিউ, মানে সামনের দিক থেকে এক্সরেটা নিব, তখন এইভাবে লিখতে হবে এপি ভিউ। ঠিক আছে? এপি ভিউ। আমরা সাধারণত চেস্ট এক্সরেগুলো পিএ ভিউ করে থাকি। তাহলে একটা এক্সরে লেখাও এখানে শিখাই দেওয়া হলো যে এক্সরে অফ চেস্ট পিএ ভিউ, এইটা লিখে দিলে বুকের এক্সরে করে দিবে একজন টেকনিশিয়ান। একটার মধ্যে অনেকগুলো কথা আলোচনা করা হচ্ছে যে একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। এইটাতে কনসলিডেশন থাকবে। এক্সরে একটা লাক্সার ছবি আঁকাইছিলাম তখন, এক্সরে এরকমই। এক্সরে ধরলে দেখা যাবে যে ওর মধ্যে কি হচ্ছে কনসলিডেশন। কনসলিডেশন দেখা যাবে সাদা সাদা অংশ হয়ে যাবে। তখন আমরা বলবো যে এই রোগীটা হচ্ছে ক্লিনিক্যালি ডায়াগনোসিস যে তার নিউমোনিয়া হয়েছে। এগুলোর মধ্যে আরো সাইন সিম্পটম কিছু থাকে, তার রক্ত পরীক্ষা দিতে হবে, মানে সম্পূর্ণরূপে এক্সক্লুড করার জন্য। তাহলে নিউমোনিয়া বললাম আমরা, নিউমোনিয়া সাইন সিম্পটম, তারপরে ট্রিটমেন্ট প্ল্যানে, বইয়ের ট্রিটমেন্ট প্ল্যানের সময় আমরা ট্রিটমেন্ট প্ল্যানগুলো পড়াই দেব। টনসিলাইটিস। টনসিলাইটিস মানে কি? যে আমাদের টনসিলটা বাড়ছে। টনসিলটা কোথায় থাকে? আমরা মুখের মধ্যে দিয়ে দেখি, কিন্তু থাকে ঠিক এই জায়গাতে, এই জায়গাতে দুইটা গুটির মতো অংশ ফুলে ওঠে। ফুলে ওঠে কি হয়? আমরা খাদ্য নালীতে যখন ফুলে উঠছে খাদ্য নালী তখন সংকীর্ণ হয়ে যাচ্ছে। প্রশস্ত খাদ্য নালী এরকম আছে, সেটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। তাহলে যখন খাবার গিলবো বা খাবার গ্রহণ করব, তখন আমরা ব্যথা পাবো। ঠিক আছে? একটা পাইপ বা পাইপ লাইন, আমরা এটাকে চিন্তা করি যদি এটা আমাদের হচ্ছে খাদ্য নালী হয়, এখানে বাধা দিলাম, এখানে বাধা দিলাম, তাহলে এবার কি খাদ্য সম্পূর্ণ যেতে পারবে? যেতে পারছে না। তাহলে কি হচ্ছে? এই দুই জায়গায় মনে করলাম টনসিল বাড়ছে, তাহলে খাবার যেতে পারছে না, এখানে বাধা দিচ্ছে, এখানে বাধা দিচ্ছে, তখন আমরা ব্যথা পাবো। তাহলে টনসিলের সাথে সম্পর্ক কি? গলা ব্যথা। ঠিক আছে? টনসিল হলে আমরা কি পাবো? গলা ব্যথা পাবো। তাহলে আমরা রোগীকে কি উপদেশ দিতে পারি? প্রাথমিকভাবে টনসিলটাকে দেখবো লাইট মেরে, টাং ডিপ্রেশন দিয়ে টনসিল চেক করতে হয়। টাং ডিপ্রেশন হচ্ছে একটা মেডিকেল ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে? ওইটা এরকম থাকে। ঠিক এইরকম যন্ত্রটা। ঠিক আছে? টাং ডিপ্রেশন দিয়ে আমরা জিহ্বাটাকে চেপে ধরবো, ধরলে ভিতরে যে টনসিল আছে এটা ক্লিয়ার বোঝা যায়। তখন তাকে টনসিলাইটিসের ট্রিটমেন্ট দিতে হবে। টনসিলাইটিস এর আগে বলছে যে আইটিএস যুক্ত থাকলে কি হয়? ইনফেকশন থাকে। তাহলে ইনফেকশন প্রতিরোধ করার জন্য কি করতে হবে? আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ, যেটা যে ধরনের মনে করছি সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। তাহলে টনসিলাইটিস গেল। আচ্ছা, টিবি। টিবি এর পূর্ণ নাম হচ্ছে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে টিবি। টিউবারকুলোসিস একটা রোগ যেটা পূর্বে অনেক দেখা দিত। টিউবারকুলোসিস বা যক্ষা হওয়ার প্রথম লক্ষণ বা এর হচ্ছে কাশি। এখানেও কাশি থাকবে, তার জ্বর থাকতেও পারে, নাও পারে, কিন্তু নাইট জ্বর মানে রাত্রে জ্বর আসবে। আবার সর্দি নাও থাকতে পারে, অ্যাবসেন্ট থাকতে পারে, কিন্তু তার সাথে
কফের সাথে রক্ত আসতে হবে, ঠিক আছে? যদি তার কাশি হচ্ছে কত 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ সাথে রক্ত আসছে, তাহলে অবশ্যই তাকে টিবি পরীক্ষা করতে হবে। কি টিবি মানে কি? যক্ষ্মা, ঠিক আছে? যে যক্ষ্মার জীবাণু তার কাশির মধ্যে আছে কিনা, যদি না থাকে তাহলে ওইটা চলে যাবে আবার কি হেমোপ্টাইসিসের মধ্যে, ঠিক আছে? আলাদা একটা রোগ, ওটাও আটির একটা রোগের মধ্যেই পড়ে। টিবিতে কি হয় যে সরকারিভাবে বাংলাদেশে বর্তমান টিবি প্রজেক্ট চলমান, সরকারিভাবে টিবিতে 6 মাস 4টা ওষুধ প্রদান করা হয় বিনামূল্যে, ঠিক আছে? এবং এই ওষুধগুলো যারা খায় বা চিকিৎসা গ্রহণ করে তাদের সরকারি থেকে একটা ভাতা প্রদান করা হয় 950 টাকা, যেন টিবি বাংলাদেশে প্রভাব বিস্তার না করতে পারে। শুধু একটা মাত্রই রোগ যেটাতে সরকারি ভর্তুকির মাধ্যমে টাকা দেওয়া হয়, ওষুধও ফ্রি, খাবে টাইম টু টাইম, এই জন্য টাকা দেওয়া হয়, এইটা 950 টাকা। আর ওষুধ খাওয়ার কথা মনে করে দেওয়ার জন্য একজন থাকে বাড়ি অথবা পাশের বাড়ি, তাকে দেওয়া হয় 650 টাকা, ঠিক আছে? এইরকম একটা জিনিস। কারণ এইটা খুবই ক্ষতিকর। কারো যদি টিবি হয়, লাংসের যে ড্যামেজ গুলো হয়, টিবি হলে লাংসে ইনফেকশন হচ্ছে, ইনফেকশন হলে দেখা গেল যে ওর মধ্যে অ্যালভিওলাই আছে 100টা, আমরা মনে করলাম 100টা অ্যালভিওলের মধ্যে 30টা অ্যালভিওলাই পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেছে টিবি, এই 30টা অ্যালভিওলাই আর জীবনে তার রিকভারি হবে না, তাহলে তার সারা জীবন শ্বাসকষ্ট থাকবে, তাহলে তাকে সারা জীবন শ্বাসকষ্টের অংশ হিসেবে ট্রিটমেন্ট নিতে হবে, চেষ্টা করতে হবে ভালো থাকার জন্য। সেই জন্য টিবিতে যে অ্যালভিওলাই গুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো পার্মানেন্টলি ড্যামেজ, বলা যায় যে একটা লাংসের মধ্যে এরকম ছোট ছোট গর্ত হয়ে যাচ্ছে, পুকুর খনন হয়ে যাচ্ছে, এই পুকুরগুলো আর কোনোদিনও ভরাট হবে না। বাংলায় বোঝানোর জন্য বলছি, মেডিকেল টার্ম এরকম না যে কেন হচ্ছে, ঠিক আছে? এইগুলো পার্মানেন্টলি ড্যামেজ, আর কখনো ভালো হবে না, সেজন্য যক্ষ্মা খুবই গুরুত্বপূর্ণ দিতে হবে। প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষ্মা সম্পূর্ণ ফ্রিতে করা হয়। যক্ষ্মা যদি কারো সাসপেক্ট হয়, এক্সরে করা হয়, তখন এক্সরেও তার জন্য ফ্রি। আমাদের লালপুর হসপিটালে প্রতি সপ্তাহে একদিন যদি টিবি সাসপেক্ট করে এক্সরে করা হয়, তাহলে তার এক্সরেও ফ্রি, মানে এক্সরের জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না। আচ্ছা, এগুলো ইনফরমেশনের জন্য দেওয়া হয়, এটা প্রতিটা উপজেলাতে এরকম। আচ্ছা, এবার আমরা আসি লাংস অ্যাবসেস। লাংস অ্যাবসেস গুলো একটু বড় ধরনের রোগ। অ্যাবসেস মানে কি? ঘা, ঠিক আছে? এখানে যদি অ্যাবসেস হয় যে একটু ফোড়া হচ্ছে, ঠিক আছে? লাংসের মধ্যেও অ্যাবসেস হয়, ইন্টারনাল। এগুলো লাংস কোথায়? মানুষের শরীরের মাঝে থাকে, তাহলে কি এটা ইন্টারনাল একটা অংশ। তাহলে লাংস অ্যাবসেস গুলোতে আমরা সিটি স্ক্যান, এমআরআই এগুলো করা হয়, একদম বিশেষজ্ঞ ডাক্তার এগুলো করা হয়, ঠিক আছে? তারপরে প্লিউরাল ইফিউশন। প্লিউরাল ইফিউশনটা কি? প্লিউরাল মানে লাংস, ইফিউশন মানে পানি। এইভাবে যদি আপনারা মনে রাখেন তাহলে খুবই ভালো রাখতে পারবেন। লাংসের মধ্যে পানি জমা হলে তাকে আমরা বলি প্লিউরাল ইফিউশন। কি আবার বলি? লাংসের মধ্যে যদি পানি জমা হয় তাহলে আমরা তাকে বলি প্লিউরাল ইফিউশন, ঠিক আছে? মনে থাকবে? তখন আমরা যদি এই স্টেথোস্কোপটা ধরি, তখন এখানে নরমালি নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি, একটা শশ করে আওয়াজ হয়, তখন ওখানে কোনো আওয়াজই হবে না, ডাল সাউন্ড। যদি এভাবে বাড়ি দিই তখন দেখা যাবে থপ থপ একটা শব্দ হচ্ছে। যদি বেলুনের মধ্যে পানি নেওয়া হয়, উপর থেকে বাড়ি দিলে একটা সাউন্ড আসবে, ঠিক এরকম একটা থপথপে সাউন্ড আসবে, তখন এটা সাউন্ডটাকে নাম কি বলি? ডাল সাউন্ড, ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ আলোচনা করলাম, এবার লাস্টটাই আপনাদের আবার দেখাই যে এই জিনিসটা নিয়ে এতক্ষণ আলোচনা করছি। ডান বাম দুইটা লাংস, দুই লাংসেই সমস্ত রোগগুলো হতে পারে। তাহলে এতক্ষণ যেগুলো আলোচনা করা হলো এগুলো সবাইকে ক্লিয়ার? কথা বলতে হবে, অনলাইনের কিছু মানুষ আছেন তারা কথা না বললে কোঅপারেটিভলি হয় না। আচ্ছা, এই রোগগুলো আপনারা সকলেই কম বেশি শুনে থাকবেন। সেই এই রেসপিরেটরি সিস্টেমের রোগগুলো বইয়ে এইভাবে নাই, তারপরে আপনাদের বোঝানোর স্বার্থে বলা হচ্ছে, কিন্তু আপনারা যদি বুঝতে না পারেন
তাহলে আমার খারাপ লাগবে। সেই জন্য আপনাদের বোঝানোর জন্য বারবার করে বলছি, কোন রোগ সম্পর্কে যদি আপনি বুঝে না থাকেন, আমি যেগুলো বলছি তাহলে রিপিট বলেন, আবার বলে দেব। এখানে 7টা রোগ বলা হলো, আরো রোগ আছে, তারপরে এই 7টা তো অন্তত জানতে হবে। আর এটা কমনলি হচ্ছে কফ, কোল্ড, ফিভার, এগুলো কমন। এই রোগগুলোই মেইনলি আপনারা বেশি পাবেন, এইজন্য এই রোগগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু ক্লিয়ার, তাহলে আমরা পরবর্তী অধ্যায় পড়ানো শুরু করব। পরবর্তী অধ্যায় হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ। কার্ডিওভাস্কুলার সিস্টেমের মাধ্যমে রক্ত পরিবহন করানো হয়। রক্ত আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে রক্তের মাধ্যমে অক্সিজেন। রেসপিরেটরি সিস্টেম কেন আগে? রেসপিরেটরি সিস্টেম যে আগে অক্সিজেনই রক্ত পরিবহন করছে, রক্তের সাথে অক্সিজেন যাচ্ছে, এই জন্য শরীরের সব জায়গা আমরা একটা রঙে থাকছে। যখন অক্সিজেন পরিবহন হবে না রক্তের সাথে, সেই অংশগুলো কালচে ভাব হয়ে যাবে। শরীরের কোনো অংশে যদি আমার এই আঙ্গুলটাতে রক্ত যেটা আসছে তার সাথে যদি অক্সিজেন মাত্রা কমে যায়, তাহলে এটা কালো হয়ে যাবে। এটা পরীক্ষা করার জন্য আপনি এখানে একটা সুতা দিয়ে একটা গিট দেন, কিছুক্ষণ পরে দেখবেন যে এটা কালচে যায়। মানে কি হচ্ছে, এখানে রক্ত যেটা ছিল তা সেটা পাস হতে পারছে না, অক্সিজেন আসতে পারছে না, এজন্য কালচে ভাব হয়ে গেছে। আচ্ছা, কার্ডিওভাস্কুলার সিস্টেমটা অনেক বড় একটা অধ্যায়, আমরা সম্পূর্ণ আজকে শেষ করতে পারবো না, তারপরে যতটুকু পারি আমরা পড়াটাকে আগায় রাখার জন্য চেষ্টা করছি। এখানে কি দেখলাম? কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে রক্ত সংবহন তন্ত্র, যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অঙ্গে পৌঁছায় তাকে বলা হয় কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম এর প্রধান কয়েকটি আলোচ্য বিষয় হচ্ছে রক্ত, রক্তনালী, এখানে লিখলাম কি ব্লাড, ব্লাড ভেসেল এবং হার্ট। একটা হচ্ছে রক্ত, রক্তর ইংরেজি হচ্ছে ব্লাড, রক্তনালীর ইংরেজি হচ্ছে ব্লাড ভেসেল, আর হৃৎপিণ্ড হচ্ছে হার্ট। তাহলে আমরা রক্ত কি? রক্ত কোথাও কেটে গেলে যে লাল ধরনের পদার্থ নিঃসরণ হয় সেটাই হচ্ছে রক্ত। ব্লাড, রক্ত এক ধরনের লাল রঙের অস্বচ্ছ তরল যোজক কলা, ঠিক আছে? রক্তের উপাদান দুইটা, রক্ত রস এবং রক্ত কণিকা। এই দুইটা মনে রাখতে হবে, রক্ত রস এবং রক্ত কণিকা। রক্ত রসের ইংরেজি হচ্ছে ব্লাড প্লাজমা, আর রক্ত কণিকার ইংরেজি হচ্ছে ব্লাড সেল। ব্লাড সেল শরীরে থাকে 45%, 45%, এবং ব্লাড প্লাজমা থাকে 55%, ঠিক আছে? রক্তে কিছু জৈব এবং অজৈব উপাদান মিলে রক্ত গঠিত হয়, যেমন রক্ত আমিষ, খাদ্যসার, গ্যাসীয় পদার্থ, রেশন পদার্থ, প্রতিরক্ষামূলক দ্রব্য, হরমোন, এনজাইম, এগুলো হচ্ছে জৈব পদার্থ। আর অজৈব পদার্থের মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, আয়রন, কপার, ম্যাগনেসিয়াম, ঠিক আছে? এইগুলো রক্তরসের কাজ কি আমরা সেইটা দেখি।
খাদ্যসার শোষিত হয়ে রক্তরসের সাথে মিশে বিভিন্ন কোষ কলায় পৌঁছে দেয়। নিষ্কাশনের জন্য কোষ থেকে বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ কিডনিতে নিয়ে যায়। হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে বহন করে নিয়ে যায়। রক্তে অল্প হারে ভারসাম্য রক্ষা করে। এইগুলো হচ্ছে রক্তরসের কাজ। ঠিক আছে? রক্তরসের ইংরেজি কি? ব্লাড প্লাজমা। এবার রক্ত কণিকাতে যাই। রক্ত কণিকা তিন প্রকার: রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল এন্ড প্লাটিলেট। এখানে রেড ব্লাড সেল মানে লোহিত রক্ত কণিকা, হোয়াইট ব্লাড সেল মানে শ্বেত রক্ত কণিকা, আর প্লাটিলেট কাউন্টের মানে হচ্ছে প্লাটিলেটের বাংলা হচ্ছে অনুস্তম্ভিকা। তিনটা তিন রকম। ঠিক আছে? রেড মানে লাল, লাল রেড ব্লাড সেল হচ্ছে লাল রঙের, হোয়াইট ব্লাড সেল হচ্ছে হোয়াইট মানে কি সাদা, সাদা রঙের, আর প্লাটিলেট মানে হচ্ছে অনুস্তম্ভিকা, এইটার কালার হচ্ছে হলুদা ভাব। ঠিক আছে? এই তিনটা কালার বললাম। এই তিনটার আলাদা আলাদা কাজ আছে শরীরের মধ্যে। তিনটা লাইফ সাইকেল আলাদা আলাদা। একটা ধরেন যদি 10 দিন বাঁচে, একটা 3 দিন বাঁচে, একটা 1 দিন বাঁচে, এইরকম জীবন চক্র। এই জীবন চক্রের উপরেই শরীরে সব সময় রক্ত কণিকাগুলো উৎপাদন হচ্ছে। ঠিক আছে? এরপরে একটা গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, আমরা শ্বেত রক্ত কণিকার কাজগুলো সবগুলো একটু পড়ি। রেড ব্লাড সেলের কাজ: হিমোগ্লোবিনের মাধ্যমে দেহের সব কোষে অক্সিজেন সরবরাহ করা হয়। নিষ্কাশনের জন্য কার্বন ডাই অক্সাইড ফুসফুসে নিয়ে যায়, মুক্ত করতে হয়ে পিত্তের প্রধান উপাদান, পিত্তের প্রধান উপাদান বিলিরুবিন, বিলিরুবিনটা তৈরি করে, রক্তের সান্দ্রতা বজায় রাখে। আর শ্বেত ব্লাড সেল মানে হোয়াইট ব্লাড, শ্বেত রক্ত কণিকা মানে হোয়াইট ব্লাড সেলের কাজগুলো আমরা বলি। এটি রক্তের রোগ জীবাণু ধ্বংস করে। যদি শরীরে কারো ডাব্লিউবিসি কাউন্ট কমে যায়, তখন তাকে অন্যান্য রোগগুলো আক্রমণ করবে বেশি। অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। অনুচক্রিকার কাজ হলো দেহে প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা এবং অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ফুসফুসে নিয়ে যাওয়া বা নিষ্কাশন করার কাজ হচ্ছে অনুচক্রিকা। কেটে গেলে রক্ত জমাট বাঁধা, মানে রক্ত পড়ছে শরীর থেকে কোথাও, সেই রক্তগুলোকে বাধা প্রদান করাই হচ্ছে অনুচক্রিকার কাজ। রক্তচাপ নিয়ন্ত্রণ করে, পানির ভারসাম্য রক্ষা করে, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে, রোগ জীবাণু ধ্বংস করে, রক্ত জমাট বেঁধে রক্তক্ষরণ বন্ধ করে। এগুলো কি হলো? অনুচক্রিকা বা প্লাটিলেটের কাজ। তাহলে প্লাটিলেট অনেকগুলো কাজ করে শরীরে। আচ্ছা, এরপরে হচ্ছে ব্লাড গ্রুপিং। ব্লাড গ্রুপিং মানে কি? রক্ত এর গ্রুপ কি? মানে আমাদের শরীরে রক্ত আছে তিন ধরনের। ঠিক আছে? এ, বি আর নেগেটিভ পজিটিভ, এ বি ও এবং হচ্ছে পজিটিভ নেগেটিভ, এই ভাগগুলোতে বিভক্ত। তাহলে এখন কার রক্ত কি এটা জানতে হলে তো আমাদের একটা পরীক্ষা করতে হবে। সেই পরীক্ষার নামই হচ্ছে ব্লাড গ্রুপিং বা রক্তের গ্রুপ পরীক্ষা।
আর এই ফ্যাক্টরের কারণে রক্তটা নেগেটিভ পজিটিভ হয়, ঠিক আছে? তাহলে আমরা আর এই ফ্যাক্টরের এখানে পজিটিভ কমা নেগেটিভ লিখে রাখলাম। তাহলে কি হচ্ছে যে প্লাস আর মাইনাস, নেগেটিভ পজিটিভকে কি দিয়ে প্রকাশ করা হয়? পজিটিভকে প্লাস, যদি এ পজিটিভ হয় তাহলে আমরা লিখি হচ্ছে এ প্লাস, যদি এ নেগেটিভ হয় তখন আমরা লিখি এ মাইনাস। এইভাবে রক্তের গ্রুপ সংখ্যা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা দেখি এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। তাহলে এখানে কয় ধরনের গ্রুপ হলো? 6 ধরনের। এর বাইরেও একটা আছে এ বি, মিলে রক্তের গ্রুপ উৎপাদন হয়। যে তোমার রক্ত কি এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ঠিক আছে? আর এই ফ্যাক্টরের কারণে দেখা যায় যে ওখানে শরীরে উপস্থিত আছে এ অ্যান্টিজেনও আছে, বি অ্যান্টিজেনও আছে, তখন কি হবে? এ বি। আবার ঠিক এটার মতো প্লাস মাইনাস। আচ্ছা এখানে দেখি গ্রুপ এ তে যার রক্তে এ অ্যান্টিজেনের উপস্থিতি থাকে তাকে এ পজিটিভ বলা হয়, এ গ্রুপ এ বলা হয়। যার রক্তে বি অ্যান্টিজেনের উপস্থিতি থাকে তাকে বি গ্রুপের মধ্যে রাখা হয়। যার রক্তে এ এবং বি উভয়ই আছে আর ও যার রক্তে কোনো অ্যান্টিজেনই নাই তাকে ও গ্রুপের মধ্যে রাখা হয়। এই যে এই ভাগ। তাহলে ব্লাড গ্রুপ আমরা বলছি সবাই। আচ্ছা ব্লাড গ্রুপের কিছু কাজ আছে, যে ব্লাড গ্রুপ কেন করা হয়? একজনের শরীর থেকে আরেকজনের শরীরে রক্ত দেওয়ার জন্য ব্লাড গ্রুপিং করা হয়। তারপরে বিয়ের আগে ছেলে পক্ষ মেয়ে পক্ষ, সরি ছেলে এবং মেয়ের ব্লাড গ্রুপিং করলে ভবিষ্যতে অনেকগুলো রোগ থেকে পূর্ব থেকে সতর্ক থাকা যায়। যে গ্রুপ একরকম হলে যে গ্রুপের কারণে সব রোগের সমাধান, কিছু রোগ হয় বাচ্চার উপরে প্রভাব বিস্তার করে, সেইগুলো থেকে দূরে থাকার জন্য ব্লাড গ্রুপিং করা যায়। আর এখন না এ পজিটিভ থাকলে সমস্যা নাই, এ নেগেটিভ থাকলেও সমস্যা নাই, প্লাস মাইনাস থাকলে সমস্যা। প্লাস থাকলে কি অবস্থা স্যার? প্লাস থাকলে কোনো সমস্যা নেই, মাইনাস থাকলে সমস্যা না। স্বামী মানে হাজবেন্ড এন্ড ওয়াইফ যদি আমরা বলি, তাহলে হাজবেন্ডের যদি প্লাস, ওয়াইফের নেগেটিভ, তখন সমস্যা হতে পারে এরকম। আচ্ছা একজনের এ পজিটিভ আর একজনের ও পজিটিভ, তাহলে এর কোনো সমস্যা নেই? না তাও সমস্যা নেই। আর দুজনের এ পজিটিভ হলে তাও সমস্যা নেই? না। না এরকম হলে সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। সমস্যা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ। আপনারা মনে রাখার জন্য বলি যে যদি মনে করেন বিদ্যুতের লাল তার আর কালো তার জোড়া দিলেই তো ব্লাস্ট করবে, তাহলে লাল তারকে বলা হয় পজিটিভ আর কালো তার বা যে কোনো একটা তারকে আমরা বললাম যে নেগেটিভ। তাহলে দুইটা একসাথে জোড়া দিলে তো ব্লাস্ট করে। ঠিক মানুষের শরীরের মধ্যেও এই রকম কিছু, যেহেতু এগুলো কি অ্যান্টিজেনের সাথে সম্পর্কিত, তাহলে যদি নেগেটিভ অ্যান্টিজেন পজিটিভ অ্যান্টিজেন হয় তখনই তো বিক্রিয়া করবে। যদি কি দেখা যায় যে পজিটিভ অ্যান্টিজেনই থাকছে তাহলে সে তো বিক্রিয়া করছে না। সেই জন্য পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ সমস্যা করে না, ঠিক আছে? সহজ ভাষায় মনে রাখার জন্য বলা। তাহলে আজকে কার্ডিওভাস্কুলার সিস্টেমের এই পর্যন্তই পড়া থাকলো, ঠিক আছে? আপনারা বাড়িতে দেখবেন। আর আপনাদের আর কোনো সমস্যা আছে কিনা? এখন লাস্ট 2 মিনিট আপনাদের সমস্যা শুনে কোনো কিছু বলা হবে, বলেন। আপনারা রেসপিরেটরি সিস্টেম এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম আছেন না, তাহলে সবাই মোটামুটি বুঝছেন। আমি যতটুকু পড়াইছি বোঝার চেষ্টা করছেন, বুঝছেন। এবার আপনাদের নিজেদের কিছুটা পড়তে হবে। নিজেদের ডাক্তার সাহেব কি বললো, শিক্ষক কি বললো, সেইগুলো নিয়ে যদি আপনারা একটু আলোচনা করেন, নিজের বইয়ে পড়েন এবং ভিডিওগুলো রিপিট দেখেন, ইনশাআল্লাহ পুরোপুরি বুঝে যাবেন। তাহলে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন